মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? ভিডিও বানাস, তোরা তো বড় সাহস করে দিছে। কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। তোমার সোনার কলিজা বেটা, তুই ঢাকা শহরাইস শহরাই কিন্তু তার থালাই তুমি কি চ্যাটার বাল তোমার তারেক রহমানের কাছে দিয়ে তুমি আমার। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। অন্তর্বর্তী সরকারের পেছনের মূল শক্তিটি কে? কে পেছন থেকে সবকিছু কলকাঠি নাড়ছে? এবং অনেকেরই ধারণা যে জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে চলছে 1-to-1 পর্ব। 1-to-1 পর্ব এ কথাটার অর্থ কী? ডক্টর ইউনূসের সরকার চালাচ্ছে কি জামাত নাকি বিএনপি? জামাত ডক্টর ইউনূসের সরকারকে চালাচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে যেভাবে ডক্টর ইউনূসের সরকার সেইভাবে চলছে। কারণ সারজিদ, হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু এই গণ অভ্যুত্থানের পেছনে শিবিরের ভূমিকা বারবার তুলে ধরতেছেন, কিন্তু বিএনপির ভূমিকা তেমনভাবে কিন্তু তোলা হয় না। ডক্টর ইউনূসের পেছনে জামাত কলকাঠি নাড়তেছে এবং নির্বাচন হলে জামাতে ক্ষমতায় আসবে। এটা কি আসলে বিস্ফোরক মন্তব্য কিনা? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। অন্তর্বর্তী সরকারের পেছনের মূল শক্তিটি কে? কে পেছন থেকে সবকিছু কলকাঠি নাড়ছে? এবং অনেকেরই ধারণা যে জামাতে ইসলামী বর্তমান সরকারের মূল নিয়ামক শক্তি, শিবির সবকিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে। মানুষের এই যে ধারণা, সেই ধারণাটির স্পষ্ট একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন বা যেভাবেই হোক বেরিয়ে পড়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে। ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কদিন আগেও বেশ পজিটিভ ধারণা ছিল। তিনি বিজ্ঞান মানুষকে চিন্তাভাবনা করে থাকেন, সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। জামাত ক্ষমতায় গেলে একটি আধুনিক মডারেট ইসলামিক কান্ট্রি হিসেবে গড়ে তোলা হবে, নারীর স্বাধীনতা দিবে এবং আরও অনেক কিছু। এমনকি ৭১ সম্পর্কেও তিনি মাঝে প্রসঙ্গক্রমে বলেছেন, যদি জামাতে ইসলামী ৭১ ভুল করে থাকে তাহলে জামাতের ক্ষমা চাইতে কোনো বাধা থাকবে না, যদি দিয়ে বলেছেন। যাই হোক, এগুলো তার পাণ্ডিত্য, দূরদর্শিতা, মানুষকে হিপ্নোটাইজ করা এক ধরনের ক্ষমতা নিঃসন্দেহে তার মধ্যে আছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে খোলাসা হয়ে পড়ছে। যেমন শুক্রবার নাটোরে জামাতের কর্মী সম্মেলনে তিনি কি বক্তব্য দিলেন, হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে, কান এড়িয়ে গেছে। তিনি কি বলছেন? একটা প্যারা বলি। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিনটি নির্বাচনের তাণ্ডব চালিয়েছে, কথা সত্য। যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? এটা একটু বিতর্কিত কথা। কারণ আওয়ামী লীগ নিঃসন্দেহে নির্বাচনে বিশ্বাস করেনি, উদার গণতান্ত্রিক নির্বাচনে, তাদেরকে আবার কি জন্য নির্বাচনে আনতে হবে? যাই হোক, এটাও বাদ দিলাম। তিনি বলছেন বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। জনগণ যাকে ভালোবাসবে, যাদের উপর বিশ্বাস আস্থা রাখবে, তাদেরকে এই নির্বাচনের জন্য জয়ী করবে। যাই হোক, মাঝের কথাটি আরেকটু খেয়াল করে শোনা দরকার। বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। মানে মনে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আর তিনি জামাতের আমির নন, তিনি সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টিয়ারিং তার হাতেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন গত কয়েকদিন আগে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে সংস্কার চাইলে আমরা করব, না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যেভাবেই হোক মুখ থেকে বেরিয়ে পড়েছে যে বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে এটি, সব কিছু জামাতের কথাতেই নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে। আমি বরাবরই গত কয়েকটি কন্টেন্ট আমি বলেছি যে এগুলো তাদের স্রেফ আইওয়াশ, তারা দ্রুত নির্বাচন চায় না। যেহেতু দ্রুত নির্বাচনের একটি দাবি সর্বমহল থেকে উঠেছে, সাধারণ মানুষও বর্তমান সরকারের যে সাংঘাতিক একটা সব ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে বা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জায়গা থেকে মানুষ চায় দ্রুত নির্বাচন। যেহেতু মানুষের পালস বোঝার চেষ্টা করে, কিছু করুক আর না করুক অন্তত বোঝার চেষ্টা করে জামাতে ইসলামী, সেহেতু তারাও বলছে দ্রুত নির্বাচনের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে অনেকে যদি বলেন যে তাহলে জামাত যদি সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে সরকার, তাহলে সমন্বয়করা কী করছে? আমি নিজেই বলি সমন্বয়করাও রাষ্ট্র পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে।
তাদের অঙ্গুলি নির্দেশে, তাদের পরামর্শক্রমে সরকারের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সমন্বয়ক এবং জামাতে ইসলামী দুয়ে মিলে মিশে একাকার সরকারকে সঙ্গে নিয়ে। এবং ছাত্র সমন্বয়কদের যে অধিকাংশই জামাতে ইসলামীর সঙ্গে জড়িত ছিল, জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, এ কথা তো আর মিথ্যা নয়, এগুলো তো প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম গত কয়েকদিন আগে তিনি নিজেও মন্তব্য করলেন ছাত্র শিবিরের সম্মেলনে যে শিবিরের নেতারা বা শিবির অনেক কিছু তাদেরকে সহযোগিতা করেছে, মাঠের আন্দোলন থেকে শুরু করে প্ল্যানিং, শেখ হাসিনাকে নামানোর জন্য যে পূর্ব পরিকল্পনা, সব কিছুতে তারা ছিল, তাতেও কোনো আপত্তি নেই। সমন্বয়কদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ছাত্র শিবির যদি কেউ করে আন্দোলনে অংশ নিয়ে থাকে তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা তো সেইখানেই। 14.5 বছর বা 15.5 বছর 16 বছর আমরা যা দেখেছি আওয়ামী লীগের দুঃশাসনের, সব কিছুই গত 5 মাসের মধ্যে ঘুরে ফিরে চলে আসছে। আপত্তি তো সেখানেই। এবং মানুষের ভয়ঙ্কর ভাবনার জায়গাটি এই মুহূর্তে এরকম যে আইএসআই গভীর এক খেলায় মেতে উঠেছে। সঙ্গে আমি অবশ্যই যুক্তরাষ্ট্রের কথা বলবো, আর ভারত তো রয়েছে। আবার একের সঙ্গে সব পক্ষের কথা না বললে অনেকে বলতে পারেন যে ভারতের লেসপেন্সের ডিগ্রি আমরা করছি, ভালো একটা শব্দ পাওয়া গেছে, ভারতের দালালি করছি। ভারতের ষড়যন্ত্র তো রয়েছে, এটি তো অস্বীকার করা কিছু নেই। বিষয়টি হচ্ছে যে জামাতে ইসলামী আমির গত 2-3 দিন আগে আরেকটি মন্তব্য করলেন, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশে দেশপ্রেমিক বাহিনী দুটি, একটি সেনাবাহিনী, আরেকটি হচ্ছে জামাত। এখন বিষয় হচ্ছে যে এ কথা আমাদের শুনতে হচ্ছে, জামাত দেশপ্রেমিক বাহিনীর একটি। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কে যাব না, সেনাবাহিনী সুশৃঙ্খল বাহিনী, কোনো কাজে অবশ্য তাদের বিতর্ক রয়েছে, তারা যথেষ্ট পরিমাণ বিতর্কিত কর্মকাণ্ড জড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, এগুলো অনেক আলোচনা বিষয়, এগুলো নিয়ে আর নতুন করে কিছু বলতে চায় না, চর্বিতে চর্বণ করতে চায় না। বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী কেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এই মন্তব্য করলেও সেটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে। এবং 71-এ যে ইতিহাস, সেই ইতিহাস তো মুছে ফেলার চেষ্টা করছে। সেই ইতিহাস মুছে ফেলার জায়গা থেকে জামাত যদি এখন নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করে থাকে, আমি তো অযৌক্তিক কিছু দেখি না, অন্তত রিসেট বাটনের ক্ষেত্রে। এবং কোনো এক সময় হয়তো আমরা শুনতে পাবো জামাতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কোনো এক সময় আমরা শুনতে পাবো জামাতই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। এগুলো অবাক হওয়ার কিছু থাকবে না। এখন তো সব ওলট পালট করে দেওয়া হচ্ছে, রাজনীতির ব্যাকরণ, রাজনীতির অ আ ক খ সব পাল্টে দেওয়া হচ্ছে। নতুন যে কিংস পার্টির গঠন হতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে পাঠ্যপুস্তকেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, ইতিহাসের নতুন মহানায়ক আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে, উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মহানায়ক হিসেবে আমাদের সামনে উপস্থাপনের, সেসব জায়গা থেকে এইটুকু এখন এই মুহূর্তে নির্দ্বিধায় বলা যায় জামাত পিছন থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে। এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য, চেতনার সব জায়গাটিতে যে প্রচণ্ডভাবে আঘাত আসছে, সব কিছুর সঙ্গে মেলালে আমরা খুব স্বাভাবিকভাবেই সমীকরণের শেষটাতে পৌঁছাতে পারি, সমীকরণ মেলাতে পারি। এটি নিয়ে আতঙ্কের কিছু আছে, অবশ্যই আতঙ্কের কিছু আছে, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমি অবাক হই না। মূলত একটি কথা আগে প্রায় উচ্চারণ করতাম আপনাদের সামনে, যে কাজটি শেখ হাসিনা করে গেছেন, এর জন্য শেখ হাসিনা দায়ী। গণতন্ত্র হত্যা করেছেন, পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করেছেন, এবং রাষ্ট্রবিজ্ঞানের কথা এটি যে কোথাও কোনো রাষ্ট্রে যদি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে মাথা চারা দিয়ে ওঠে চরমপন্থা। জামাতে ইসলামীর মতন একটি মৌলবাদী দল যদি মাথা চারা দিয়ে ওঠার সুযোগ পায়, সেটা তো অবাক হওয়ার কিছু নেই। জামাতকে নিয়ে আওয়ামী লীগ খেলেছে, তারই পরিণাম এগুলো। আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? বেটা তুই ভিডিও বানাস, তোর এত বড় সাহস করে দিছে কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। তোমার সোনার কল যাবে না, তুই ঢাকা সরাইস, সরাই কিন্তু তার থালাই দেবো। কি চ্যাটার বাল তোমার তারেক রহমানের কাছে দিয়ে তুমি আমার? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। হ্যাঁ, বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন, আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন। আর মিয়া আইলে মারাই না তারেক রহমান।
আপনি তারেক রহমানের জিজ্ঞাসা করো। কেন তারেক রহমানকে আপনি নেতা মানেন না? আপনার নেতা আপনার কোনো ইয়ে আছে নাকি, নীতি নৈতিকতা আছে নাকি? এটা না থাকলে তারে জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে কিনা। আপনি কিসের আপনি তারে আপনার কথা আপনি তার দল করেন না কার দল করেন? আপনি তার দল করলে তারে জিজ্ঞেস করেন। দল নিয়ে প্রশ্ন তুললেন না আপনি, তাইলে দল জানেন আপনি? তাই আপনি কি নীতির কথা বইলে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা? আপনার কি নীতি আছে সেখানে যাইছে তা বল। হ্যাঁ, তো কি বলছি আপনি ভালো করে শুনছেন? অনেক কিছু বলেন আপনি, হ্যাঁ। আপনি এগুলো চুপ করেন। হ্যাঁ, তা আপনি জিজ্ঞেস করবেন তাকে, আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না, তাই না? আমি তারা জিজ্ঞাসা তুই কি চ্যাটের বাল তোমার তারেক রহমানের কাছে জিজ্ঞাসা তুমি আমার। তা কারে জিজ্ঞেস করবেন? আপনি দল করবেন তারেক রহমানকে মানবেন না? আরে একটা বাসুর মিয়া 12 বছরের পোলা বলে আপনি তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানের দল করেন না? আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? বেটা আমি আমার দল করি বেটা। তা আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে পাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আমি বিএনপি করি, আপনি তারেক রহমানের আদর্শে চলবেন, নেওয়া লাগবে না আমার। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। চলি এটা তোমার জানাই তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। বিএনপি নিয়ে বাজে মন্তব্য করো, তোমার এত বড় সাহস থাকে? আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। আবার তারেক রহমান নিয়েছে, তারেক রহমানের একটা পশমের যোগ্যতা হয়েছে নেই। হ্যাঁ, তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনি তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। অন্য কোনো কাজ করে আমি 24 ঘন্টা আমি এটা করব, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? তুই বেশি কথা কবি না, আপনি কে? চড়াই কিন্তু তার ফালাই দেব। আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দেছে? তুই বিএনপির কোনো কর্মী না বেটা। কে দেছে আপনাকে অধিকার? আপনাকে কে দেছে অধিকার? আপনাকে কে দেছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর তুই আসিলি, আমি কই আসিলাম বেটা? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? তুই আমার আপনি 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 মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? বেটা তুই ভিডিও বানাস, তোর এত বড় সাহস কেন দিছে? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? তোমার সোনার কল যাবে না, তুই ঢাকা শহরে আইস, শহরে দাঁত আমি ঢাকা শহরেই থাকি রবি মিয়া। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, এই বেটা ফাজলামি করবি না কিন্তু। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারের জন্য আমি কথা বলতে পারবো না, আপনি এমন কি হয়ে গেছেন? আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমান কি আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তারেক রহমান নিয়ে এর কি প্রশ্ন? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। তুই করছ না বেটা, তারেক রহমান তো তুই তারেক রহমানের বিএনপি গুলো তোর পদ কি পদবি কি দে? আমার পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। কি জিজ্ঞাসা করব? তারে জিজ্ঞাসা করার দরকার আছে নি বেটা? অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে। তুই দড়ি ছড়া দড়ি ছিড়া পাগল, বললাম কি এর কথা কোনটা? বিএনপি করবেন আপনার মতো, আপনি বিএনপি করবেন, আরেকজন কর্মীকে জিজ্ঞেস করবেন না। কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই, কথা বুঝছেন? আরে বেটা তোর কাছে জানা লাগবে না বেটা। তা আপনি আপনার মতো রাজনীতি করেন, আপনি রাজনীতি করেন, আপনাকে জনগণ বেটা রাখ অ্যাকসেপ্ট করবে। রাখবো না তো, আপনিই তো আমাকে ফোন দিছেন, আমি তো আপনাকে দিই নাই, আপনিই তো ফোন দিছিলেন। আমি দিছি না, কে দিছে দেখ এত জরুরি তো দরকার ছিল না, আমাকে আপনি ফোন দিলেন কেন? না, কষ্ট ওঠে না, আমি কি লিখে ফোন দিব বেটা তোরে? তাহলে ফোন দিয়ে আমাকে যা তা বলতেছিলেন কেন? এই বেটা হামিদ ভাইয়ের গ্রুপে আমারও কল করছে, আমি গেছি সেখানে, তোমারও কল করছে, তুমিও আইছো। আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন রিসিভ করছি। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। বিএনপি এবার জামাতের বিরুদ্ধে কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে। তারা 71-এ স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল জামাত। বিএনপি স্পষ্টভাবে এ কথাগুলো বলতেছে, তার প্রতি উত্তরে কিন্তু জামাতও আবার স্পষ্ট ভাষায় সেগুলোর প্রতিবাদও জানাচ্ছে। বিএনপি অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজি শুরু করেছে, যেটা আওয়ামী লীগের ছিল সেখানে বিএনপি দখল করতেছে। এরকম কিন্তু প্রচারণা আমরা দেখতেছি এবং বাস্তবিক পক্ষে সেগুলোই দেখা যাচ্ছে। অনেকে মনে করেন, আপনি কি মনে করেন বিএনপি আওয়ামী লীগের জায়গা দখল করে নিয়েছে এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছে? এ বিষয়ে লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।